দেশের সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত, অভিযোগ রিজভী। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ হলো হোটেল বুকিং। আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। এবং 16 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবির রিপোর্ট। সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্টে ঘুষ লেনদেনের শীর্ষে বিচার বিভাগ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে দেশের 18 কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নৌ পরিবহন এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা সমতার ভিত্তিতে এগিয়ে যাবে বলেও জানান নৌ উপদেষ্টা। দুপুরে নারায়ণগঞ্জে 5 নম্বর মাছঘাট এলাকায় বিআইডব্লিউটিএ বিআরডব্লিউটিপি 1 প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অস্থিতিশীল যদি না কথার কথা যদি হয়ও, তাহলে ওনারা আরামে থাকতে পারবেন। 18 কোটি লোকের দেশ এটা। তো কাজেই আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। সকালে রাজধানীর লয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে হামলা, ভাঙচুর, পতাকার অবমাননা, ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি উল্লেখ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয় ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় 7 ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে NE। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের সামনে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবির নামে সেখানে তাণ্ডব চালায়। ভাঙচুর সহ বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীরভাবে দুঃখজনক বলে জানিয়েছে। তবে এই ঘটনা গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। এবার ব্যক্তিগতভাবে এই ঘটনা করা প্রতিবাদ ও নিন্দা জানালেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন। আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়নি। তাই রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি ধার্য করেন। দেশের সর্বোচ্চ দুর্নীতি খাত পাসপোর্ট BRTA ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 77.2% পরিবার ঘুষ না দিলে সেবা পান না বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বলেন, 2023 সালে ঘুষ দিতে হয়েছে 10,902 কোটি টাকা। তিনি আরও জানান, 2023 সালে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট বিভাগে, আর ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল বিচার বিভাগে। মোট ঘুষ লেনদেনের মধ্যে ভূমিতে 2,513 কোটি, বিচারিক সেবায় 2,513 কোটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় 2,357 কোটি 50 লাখ, পাসপোর্টে 1,350 কোটি, স্থানীয় সরকারে 840 কোটি 90 লাখ, বিদ্যুতে 309 কোটি 60 লাখ, স্বাস্থ্য খাতে 235 কোটি 10 লাখ ও শিক্ষায় 213 কোটি 90 লাখ টাকা লেনদেন হয়েছে। রাজধানীতে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন, কায়কোবাদ সহ সব আসামিদের খালাস দেয়ায় কুমিল্লার মুরাদনগরে শোকরানা দোয়া ও মন্দিরে প্রার্থনা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সনাতন ধর্মের হাজার হাজার মানুষ এই উৎসবে মেতে ওঠেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সব নেতাকর্মীদের খালাস দেওয়ায় এই দোয়া এবং মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্প বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার হাসিনা। আজকে 17টা বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মন্ত্রী, আমাদের সাবেক এমপি, ওনাকে আমাদের চোখের আড়াল করে রেখেছে। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে দাদা মুক্ত হয়েছেন, আমরা সবাই অপেক্ষায় আছি দাদা কবে আসবেন, আমরা চোখ দিয়ে কবে দেখবো। কাকবাদের জন্য আমরা আশীর্বাদ প্রার্থী। কাকবাদে মিথ্যা সাক্ষীয়ে বন্দিখানা ফেলে দিয়েছে, আমরা তার কাছে প্রার্থনা করি কাকবাদের জন্য। মিথ্যা মামলার যে মুক্তি পেয়েছে এজন্য আমরা সবাই খুশি। আমাদের প্রাণপ্রিয় দাদার এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবার কারণে আমরা সমস্ত মুরাদনগরের হিন্দুবাসী আজ মুরাদনগর কালী মন্দিরে সকলে একসাথে হয়েছি।
নেতাকর্মীরা দাবি করেন, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির ভাইস চেয়ারম্যান কাইকোবাদ সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে দেশান্তরী করেছে, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 15 বছর জালিম লেডি ফেরাউন এই দেশে মিথ্যার সাম্রাজ্য কায়েম করেছিল। আজকের রায়ের মাধ্যমে জনাব শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ সহ জনাব তারেক রহমান সহ সমস্ত নির্দোষ আসামিরা খালাস পেয়েছেন। এর জন্য দেশবাসীর আনন্দিত। কাইকোবাদ ছোটবেলা থেকেই তার এই আদর্শ ছিল এবং সে এমপি হওয়ার পর এই দেশে যে আলোড়ন সৃষ্টি করছে, এই আলোড়ন সমস্ত মুরাদনগর, সমস্ত বাংলাদেশ আলোকিত করছে। মুরাদনগরবাসী অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 13টি বছর অপেক্ষার অবসান হয়েছে। হাসিনা 5 তারিখ ফলে গেছে না, মুরাদনগরবাসীর মনে কোনো আনন্দ ছিল না। আজকে মুরাদনগরবাসীর মনে প্রকৃত আনন্দ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12 ডিসেম্বর ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন। 2023 সালের 20 ফেব্রুয়ারি গোলাম সাব্বির সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর কারাবন্দী আসামিরা আইন অনুসারে 1 মাসের মধ্যে আপিল করেন। 2015 সালের 19 মে তৎকালীন সংসদ সদস্য হান্নান সহ 3 জনের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। সিলেটে 48 বিজিবির অভিযানে 1 মাসে 26 কোটি টাকার চোরাচালান জব্দ এবং 6 জনকে আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে। ভারতীয় চিনি, মাদকদ্রব্য, ওষুধ, কসমেটিক্স সহ 26 কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়। এছাড়া তামাবিল আইসিপি দিয়ে ভারতে যাওয়ার সময় মামলার জামিনে থাকা একজন ইউপি চেয়ারম্যান ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে 5 জন সহ 6 বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। আমরা ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে এবং দেশের প্রয়োজনে যে কোনো কাজে বিজিবি সর্বোচ্চ সচেষ্ট থাকবে। সবুজ পাতার আড়ালে প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে হলুদ রঙের অসংখ্য কমলা। পাতার ফাঁকে উকি দেয়া কমলার এমন দৃশ্য দেখে যেন চোখ জুড়ায়। দেখে মনে হতে পারে ইউরোপ কিংবা কাশ্মীরের কোনো ফলের বাগান, আসলে কিন্তু তা নয়। অভাবনীয় এই চায়না মিষ্টি কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়নের 5 গাঁও গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু। চাকরির নামে সোনার হরিণের পেছনে না ছুটে বেকারত্ব ঘোচাতে 2019 সালে ছোট পরিসরে থেকেই দিলু এগ্রো ফার্মের পরিধি এখন 6.5 একর। বর্তমানে চায়না কমলা আবাদ করে বছরে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারছেন তিনি। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই দর্শনার্থীরা চায়না জাতের কমলা বাগান দেখতে ভিড় করছেন। 2019 সালে প্রথমে 100 পেয়ারা গাছ দিয়ে বাগান শুরু করি। এরপরে আমি মূলত এই গাছগুলা আলহামদুলিল্লাহ লাগাই। 140টা মালটা গাছ এই চায়না কমলা দিয়ে আমার বাগানের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আজকে সেটা পরিধি বাড়তে বাড়তে মিশ্র বাগান নিয়ে 6.5 একরের আমার বাগান। তো আমি এই বাগান করে আলহামদুলিল্লাহ প্রথম বছরে প্রায় 1.5 লাখ টাকার মতো ফল বিক্রি করছি। দ্বিতীয় বছর 2.5 লাখ টাকা, এবারে টার্গেট আছে প্রায় 4 লাখ টাকার উপরে ফল বিক্রি করব। ব্যাপকভাবে একটু চারা যদি আয়োজন করে, এই বছর না পারলেও পরের বছর ব্যাপকভাবে এখান থেকে যদি চারা সংগ্রহ করে মির্জাপুরের সবাই উদ্বুদ্ধ হয়, যেহেতু এই মাটিতে হচ্ছে, এটা প্রমাণিত, তো সেটা মির্জাপুরের জন্য খুবই
সুন্দরভাবে একটা আশীর্বাদ হবে। অনেক বেশি সুন্দর, মানুষজন আসছে, অনেক দেখতেছে, তো অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে আসছি, অনেক বেশি মানে হ্যাপি এগুলা দেখে। আমাদের দেশের মাটিতে এত সুন্দর ফল হয় এবং আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার ঘরের জন্য 2টা চারা হইলো আমি কিনে নিয়ে যাব, যাতে আমরা এই সুস্বাদু ফলটা খেয়ে আমরা প্রকৃত কমলার স্বাদ উপলব্ধি করতে পারি। অবিশ্বাস্য, মানে এত সুন্দর কমলা এই দেশে, মানে আমাদের দেশে হবে, আমি আসলে বিশ্বাস করতে পারিনি। উচ্চ ফলনশীল আগাম জাতের ইস্পাহানি নওগাঁ 1 ক্ষীরা চাষ করে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের 4 বন্ধু বাজিমাত করেছেন। উপজেলার রায়টুটি উত্তর হাওরে 2 একর জমিতে 2 লক্ষ টাকা খরচ করে ক্ষীরা চাষ করে 4 বন্ধু শাহ আলম, জাহিম, বোরহান এবং হবুল মিয়া। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তাদের জমিতে। বাজারের চাহিদা এবং চড়া দাম পাওয়ায় ইতোমধ্যে 4 দফায় 6 লাখ টাকার ক্ষীরা বিক্রি করেছেন 4 বন্ধু। এদিকে কম খরচে অধিক লাভ হয় হাওরের ধান চাষের পাশাপাশি কৃষকরা ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। আমরা 4 জন মিলে কেরাঘাত করছি, কেরাত ভালো লাভবান করছি। 2 লক্ষ টাকা খরচ করে করছি, আর মনে হয় 6 লক্ষ টাকা বেচছি। কেরার দাম ভালোই আছে। আগামী বছর যাতে করতে পারি, সরকার যদি সাহায্য করে, আগামী বছর করা। অনেক লাভবান আছি, কেরা ফলন ভালোই পাইছি। আমি কেরার আরবদার, আমি এখান থেকে কেরা কিনে নেই, রাজি নেই, তারাইল নেই, ঢাকা নেই, এমন চট্টগ্রাম, এভাবে বিভিন্ন জায়গায় আমি বিক্রি করার জন্য। আমাদের ইটনা উপজেলায় 9 হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়। এর মধ্যে রায়টুটি ইউনিয়ন এবং মৃগা ইউনিয়ন উল্লেখযোগ্য। যে সকল জমিতে আমাদের হাওরে আগাম পানি নেমে যায়, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পানি নেমে যায়, সেগুলিতে কৃষক ক্ষীরা আবাদ করে অনায়াসে বোরো ধান করতে পারে। এবার খেলার খবর। ক্রিকেট টেস্টের মতো ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের সাথে ইনজুরিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়। সোমবার উইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। সোমবার রাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বেন 4 জন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টেস্টের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিস করবেন ওয়ানডে সিরিজ। আর প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। দেশের সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করলে বসে থাকবে না জনগণ, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত, অভিযোগ রিজভির। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় আটক 7, সাময়িক বহিষ্কার 3 পুলিশ। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ হলো হোটেল বুকিং। আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। এবং 16 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন, টিআইবির রিপোর্ট। সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্টে, ঘুষ লেনদেনে শীর্ষে বিচার বিভাগ। সব দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।